করে দাও তো নিজেকে। অভিষেক মিউট করে দাও। ওকে, না আর ইকো হচ্ছে না, ফাইন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে ওকে ফাইন। আর আমার গলাও শোনা যাচ্ছে তো? ওকে, তোমরা মিউট করে দাও, এবার আমি বলছি। তাহলে এইবারে আমরা দেখো, আমরা গতকাল অবধি গতকাল একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে পড়ছিলাম, দ্যাট ইজ দ্য এন্ডোসিম্বায়েন্ট হাইপোথেসিস। ঠিক আছে, এন্ডোসিম্বায়েন্ট হাইপোথেসিস। এইবারে এই এন্ডোসিম্বায়েন্ট এই মিউট করো। এন্ডোসিম্বায়েন্ট হাইপোথেসিস যেটা বললো, আমরা গতকালই দেখলাম যে ইনিশিয়ালি একটা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ওয়াজ এনগার্ড বাই আ ইউক্যারিওটিক সেল। নাও দিস, আরে এটা কে মিউট করো? তোমরা কি অন করে দিয়ে বসে আছো, ক্লাস শুনতে পাচ্ছ না? মানে আমি ঠিক বুঝতে পারছি না, আমি বলছি মিউট করো অথচ মিউট করছো না। Who is this? এটা কে ছিল? ওকে, this prokaryotic bacteria was engulfed by a eukaryotic cell. And this prokaryotic bacteria could generate energy, and it is protected by and supplied nutrient by the eukaryotic cell. So they started living in symbiotic association. ঠিক আছে, এইটা ছিল গিয়ে হচ্ছে প্রসেসটা at the inception, মানে শুরুতে this was the process. Now with passage of time যেটা হলো যে there was a mutualistic association between these two, বা there is a mutualistic association between a photosynthetic prokaryotic bacteria, মানে এমন একটা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া যারা যে সালোক সংশ্লেষ করতে পারছে, and a eukaryotic cell. So at the end of the day, the eukaryotic plant cell engulfs the photosynthetic prokaryotic bacteria, and that's the advent of the chloroplast within the cell. So এটা হচ্ছে গিয়ে endosymbiont hypothesis. Now this is very very important, যে কিভাবে টোটাল ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, আমরা যদি এবার একটু স্ট্রাকচারাল অ্যাসপেক্টসে যাই, আমরা মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেন, সেটা কিন্তু পুরোপুরি প্লাজমা মেমব্রেনের মতোই তার স্ট্রাকচার এবং কেমিক্যাল কম্পোজিশন। দ্য অনলি থিং ইজ যে আমাদের আউটার মেমব্রেনে পোরিনস বলে কিছু প্রোটিন আছে। ঠিক আছে, দিস পোরিনস আর ভেরি ইম্পর্টেন্ট because they allow the small molecules to be exchanged between the cytoplasm and the intermembrane space. যেটা আমি বলছিলাম যে কম্পোজিশন ইজ অ্যাবসলিউটলি সেম, সাইটোপ্লাজম এবং ইন্টারমেমব্রেন স্পেসের যে কম্পোজিশন, দ্যাটস অ্যাবসলিউটলি সেম, only the intermembrane space is devoid of the proteins that is present within the cytoplasm because of the these porins, because proteins are big. পোরিনসের এরকম কোনো ক্ষমতা নেই যে সে প্রোটিনকে ভেতরে ঢোকাতে পারবে, ইন্টারমেমব্রেন স্পেসে ঢোকাতে পারবে। সে খালি যে এই মাইক্রো মলিকিউলস গুলো বা স্মল মলিকিউলস গুলো আছে সেগুলোকেই এন্ট্রি দিতে পারে। কোনো ম্যাক্রো মলিকিউল লাইক প্রোটিনসকে তার কিন্তু এন্ট্রি দেওয়ার কোনো ক্ষমতা নেই। সো গেট দিস ক্ল্যারিফাইড। হ্যাঁ, নেক্সট হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, দ্যাটস দ্য মোস্ট আর কি বলবো, রিচ ইন মেনি এনজাইমস, কোএনজাইমস অ্যান্ড আদার কম্পোনেন্টস অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট আমরা পেয়ে যাচ্ছি গিয়ে হচ্ছে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে। এবং শুধু তাই না, এরা প্রোটন পাম্প এদের মধ্যে আছে। হ্যাঁ, পারমিয়েস প্রোটিন আছে। ঠিক আছে, যে আমি যেটা বলছিলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের একাধিক এনজাইম,
লাইক রিডাক্টেজ, NADH রিডাক্টেজ, ঠিক আছে। এছাড়া কোএনজাইমস, NADH এক্সেট্রা। এছাড়া সাইটোক্রোম সি অক্সিডেজ, দ্যাটস অল ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, ঠিক আছে। প্রোটন পাম্পস, কারণ প্রোটন এদিক ওদিক যে ট্রান্সপোর্টের যে ব্যাপারটা থাকে, ঠিক আছে। এবং সাইট্রেট, এডিপি, ফসফেট, এটিপি ইত্যাদি সবই প্রেজেন্ট আছে। হ্যাঁ, এবং এই যে ক্রিস্টি, দ্যাটস দ্য ফিঙ্গার লাইক আউটগ্রোথ, এইগুলো যত বেশি হবে, তত আর কি এই যে কম্পোনেন্টস গুলো অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, দে উইল বি মোর বিকজ অফ দ্য মোর সারফেস এরিয়া, সো দ্যাট উইল conduct more amount of cellular respiration to produce more amount of energy. Okay, আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কিন্তু পারমিয়েবিলিটি খুব লেস। ওকে, মানে পারমিয়েবিলিটিটা একেবারেই লেস, মানে সে কিন্তু এক্সচেঞ্জ হতে দেয় না। ইভেন স্মল মলিকিউলস তারাও কিন্তু ওটাকে পেনিট্রেট করে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঢুকতে পারে না। তার কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে টু জেনারেট দ্য প্রোটন মোটিভ ফোর্স, ঠিক আছে, অ্যান্ড টু মেক শিওর দ্যাট দ্য ক্রেবস সাইকেল গোস ইন আ কি বলবো, there is no hindrance in the proceedings of the Krebs cycle। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ইমপারমিয়েবিলিটি অফ দ্য ইনার মেমব্রেন, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, যাতে কিন্তু মেমব্রেন পোটেনশিয়ালটা মেনটেন্ড হয়। ইভেন টু স্মল মলিকিউলস দ্য ইনার মেমব্রেন ইজ ইমপারমিয়েবল, যাতে কিন্তু মেমব্রেন পোটেনশিয়ালটা মেনটেন্ড হয়। হ্যাঁ, এবং যে ক্রেবস সাইকেলটা কোনো উইদাউট এনি বাধায় চলতে পারে। এবং কিন্তু তার জন্য এই নয় যে ইনার মেমব্রেনের থ্রু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিছু ঢুকতে পারবে না। তো তোমরা বলবে স্যার তাহলে পাইরুভেটটা কি হবে? পাইরুভেটটা তো আলটিমেটলি সিনথেসিস হচ্ছে আপনার সাইটোপ্লাজমে, কিন্তু ক্রেবস সাইকেল তো হচ্ছে গিয়ে আপনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, তাহলে ওটা যাবে কি করে? এই প্রত্যেকটার জন্য কিন্তু ট্রান্সপোর্টার্স আছে। এই ট্রান্সপোর্টার্স এর সাহায্যে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট হতে পারে within the inner membrane of the across the inner membrane of the mitochondria, ঠিক আছে। এই ট্রান্সপোর্টারের সাহায্যে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট হতে পারে across the inner membrane of the mitochondria। তারপর চলে আসছে গিয়ে হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। ইন্টারমেমব্রেন স্পেস হচ্ছে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝামাঝি জায়গাটা, ঠিক আছে। তো আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝামাঝি জায়গাটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। যেটা বললাম, এটা কম্পোজিশন মোটামুটি সেলুলার সাইটোপ্লাজমের সমান, শুধু প্রোটিন কম্পোনেন্টে ডিফারেন্স আছে। নেক্সট আমরা যেটায় চলে আসছি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এখানে ক্রেবস সাইকেল হয়। এবং ক্রেবস সাইকেল হয়ে যে NADH এবং FADH2 তৈরি হয়, ফার্দার ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়ায় বসে থাকা তোমার যে ইয়েগুলো রয়েছে, ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়ায় বসে থাকা তোমার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন রয়েছে, সেটা ওই NADH এবং FADH2 অক্সিডেটিভ ফসফোরিলেশনের সাহায্যে কিন্তু সেখান থেকে এনার্জি জেনারেট করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল রয়েছে। ওকে, সো দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আমাদের যদি স্কোপ হয়, আমরা আরেকটু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপারে পড়বো, দ্যাটস নোন অ্যাজ ডি লুপ রেপ্লিকেশন, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপারে আমরা আরেকটু ডিটেলসে পড়বো, নোন অ্যাজ দ্য ডি লুপ রেপ্লিকেশন। এবং এখানে এক ধরনের রাইবোজোমস পাওয়া যায়। Okay, within the mitochondria we get a specific type of ribosomes that is neither similar to the prokaryotic ribosomes, which is rather 50S and 30S 70S, neither to the eukaryotic ribosome, which is 60S and 40S, that is 80S। এখানে 55S রাইবোজোম পাওয়া যায় এবং এগুলোকে বলা হয় গিয়ে হচ্ছে মাইটো রাইবোজোমস।
মানে মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমস বা মাইটোরাইবোজোমস, এগুলো হচ্ছে 55s রাইবোজোমস পাওয়া যায়। ঠিক আছে? এবং সব থেকে ইম্পর্টেন্টলি আমি যেটা তোমাদের দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু ইমপ্রেস আপন ইউ ইজ যে মাইটোকন্ড্রিয়ায় কিন্তু নিজস্ব একটা প্রোটিন সিনথেসিস মেশিনারি আছে। ঠিক আছে? ওর নিজস্ব একটা প্রোটিন সিনথেসিস মেশিনারি আছে। মানে ও নিজে কিন্তু ওর মধ্যে যে টিআরএনএ আছে এবং ফার্দার যে রাইবোজোমস আছে তার সাহায্যে কিন্তু ও নিজের মধ্যে নিজেই ট্রান্সলেশন করতে পারে। আমরা জানি আদারওয়াইজ সেলুলার ট্রান্সলেশনটা রাইবোজোমে হয়ে থাকে, যেটা কিনা ফ্রি রাইবোজোম হতে পারে বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সঙ্গে অ্যাসোসিয়েটেড রাইবোজোম হতে পারে, যেটাকে আমরা আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। কিন্তু এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেয়ার আর মাইটোরাইবোজোমস which are 55s রাইবোজোমস, হ্যাঁ, এবং মাইটোকন্ড্রিয়ায় ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে প্লাস একটা প্রোটিন সিনথেসিস মেশিনারি আছে। ও নিজের 10% মানে ওর যা টোটাল প্রোটিন ওর মধ্যে আছে তার 10% কিন্তু ও নিজে সিনথেসিস করে নিতে সক্ষম। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড আ সেমি অটোনোমাস অর্গানেল, মানে সেমি অটোনোমাস অঙ্গাণু। সেমি অটোনোমাস মানে কি? যে নিজে যা যা দরকার, হ্যাঁ, ঠিক আছে, সেলফ সাফিসিয়েন্ট আর কি। ওকে, সেলফ সাফিসিয়েন্ট, যে নিজের যা যা দরকার সেগুলো কিন্তু নিজে সে সিনথেসিস করতে সক্ষম। সেমি অটোনোমাস কেন না, সে সব নিজের প্রোটিন নিজের সিনথেসিস করতে পারে না, বাট তার যা প্রোটিনের দরকার টোটাল তার 10% কিন্তু সে নিজে সিনথেসিস করে নিচ্ছে। So that's why it's called a semi-autonomous organelle. Now, this semi-autonomous nature of the mitochondria makes or rather corroborates the hypothesis that once it was an independent organism, an independent prokaryotic bacteria or something like that. এই যে সেমি অটোনোমাস নেচার অফ মাইটোকন্ড্রিয়া, নিজস্ব ডিএনএ, নিজস্ব রাইবোজোম এবং নিজস্ব যে তোমার ইয়ে রয়েছে, প্রোটিন সিনথেসিস মেশিনারি রয়েছে, সেটাই বলে একসময় হয়তো এ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ছিল এবং আলাদাভাবে একটা ব্যাকটেরিয়া হিসেবে কিন্তু এ সার্ভাইভ করেছে। এইবার আরেকটা ছোট্ট জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এবং তার একটা নিজস্ব ডিএনএ রেপ্লিকেশন মেথডও আছে, দ্যাটস নোন অ্যাজ দ্য ডি লুপ রেপ্লিকেশন। ঠিক আছে? এবং এইবার তোমাদের আরেকটা খুব ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে দেখো আমরা এই যে সেমি অটোনোমাস অর্গানেল, ঠিক আছে, এই কনসেপ্টটা দ্যাটস ভেরি ফাইন। এবং দিস ইজ ওয়ান অফ দ্য কনসেপ্ট যে তোমরা শুনে থাকবে যে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়। ঠিক আছে? অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই তখন আমাদের শরীরের ক্ষতি হয় কেন? না, অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন করে। এইবার যে ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন করে সেগুলোকে মারে কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে মারা যায়, মেনলি 4টে পদ্ধতি হয়। একটা হচ্ছে ওটা রেপ্লিকেশন আটকে দেওয়া হয়, আরেকটা হচ্ছে গিয়ে ওটা ট্রান্সক্রিপশন আটকে দেওয়া হয়, আরেকটা হচ্ছে গিয়ে ওটা ট্রান্সলেশন আটকে দেওয়া হয়, চতুর্থ হচ্ছে সেল ওয়াল সিনথেসিস আটকে দেওয়া হয়। ঠিক আছে? এই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু এইভাবে কাজ করে, যেমনি পেনিসিলিন, সে কি করছে না ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সিনথেসিস সেটাকে আটকে দিচ্ছে। ঠিক আছে? ন্যালিডিক্সিক অ্যাসিড অ্যানাদার অ্যান্টিবায়োটিক, এটা কি করছে? হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ডিএনএ গাইরেজ ইনহিবিটর, ফলে রেপ্লিকেশন হতে দিচ্ছে না। রিফ্যাম্পিসিন, রিফ্যাম্পিসিন কি করছে? ট্রান্সক্রিপশন হতে দিচ্ছে না, আরএনএ পলিমারেজ ইনহিবিটর। এছাড়া ক্লোরামফেনিকল, তারপর হচ্ছে গিয়ে তোমার স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে, এই প্রত্যেকটা এগুলো কি কাজ করে না, এগুলো ট্রান্সলেশন হতে দেয় না। অনেক অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা খাই তাদের কাজ হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়াল রাইবোজোমকে টার্গেট করা। ব্যাকটেরিয়াল রাইবোজোমকে টার্গেট করলে কি হয়, যে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস মেশিনারিটা আটকে যায়। এইবারে দেখো, যেহেতু আমাদের ইউক্যারিওটিক সেলের রাইবোজোম আলাদা, we have 60s and 40s and bacteria have this 50s and 30s, ফলে
ব্যাকটেরিয়াল রাইবোজোমকে যদি টার্গেট আমি করি তাহলে কিন্তু আমাদের মানে আমরা যারা খাচ্ছি অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরের প্রোটিন সিনথেসিস মেশিনারিটা আটকাচ্ছে না, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রোটিন সিনথেসিস মেশিনারি আছে সেটা কিন্তু আটকে যাচ্ছে। ওকে, বাট দেয়ার ইজ আ প্রবলেম। সিন্স দিস মাইটোকন্ড্রিয়া দে ওয়্যার ওয়ান্স ব্যাকটেরিয়া, ফলে এই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু মাইটোকন্ড্রিয়ার যে প্রোটিন সিনথেটিক মেশিনারি আছে সেগুলোকেও ইনহিবিট করে দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই উই সি সো মেনি সাইড এফেক্টস when we take antibiotics। এবং যখন আমরা অনেক অ্যান্টিবায়োটিক নিই আমাদের বলা হয় সঙ্গে ভিটামিন নিতে। কেন না, যাতে মাইটোকন্ড্রিয়ার যেটুকু অ্যাফেক্টেড হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমস অ্যাফেক্টেড হলে মাইটোকন্ড্রিয়াল প্রোটিন সিনথেসিস অ্যাফেক্টেড হবে, এবং যে সেলুলার রেসপিরেশনের ব্যাপারটা সেটাও কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাবে। তাহলে এই যে সেলুলার রেসপিরেশনের ব্যাপারটাও অ্যাফেক্টেড হয়ে গেল, সেটাকে নরমালাইজ করার জন্য আমরা ভিটামিন সাপ্লিমেন্টস খাচ্ছি, যেটা কিন্তু আমি বলেছি যে which will act as coenzymes to rather neo-normalize the process of respiration, cellular respiration. That's why we take vitamins, যাতে বাইরে থেকেই আমি সাপ্লিমেন্টাল কিছু কোএনজাইমস দিয়ে দিচ্ছি যেটা কিন্তু সেলুলার রেসপিরেশনকে নরমালাইজ করবে। কারণ অ্যান্টিবায়োটিক যেহেতু ব্যাকটেরিয়াল রাইবোজোমের উপর এফেক্ট করছে, ফলে সেটা মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমের উপরও এফেক্ট করছে এবং মাইটোকন্ড্রিয়াল প্রোটিন সিনথেসিসের উপর এফেক্ট করছে, যেটার কিন্তু সেলুলার রেসপিরেশনের উপর একটা ব্যাড এফেক্ট পড়ছে। Okay, so now let us come to the last portion, that's the function of mitochondria। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার সব থেকে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অবশ্যই এনার্জি প্রোডাকশন। ইট প্রডিউসেস দ্য এনার্জি কারেন্সি, ঠিক আছে, এটিপি। মেনলি ক্রেব সাইকেলেও এটিপি তৈরি হয়, বা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে এটা এটিপি তৈরি করে বাই দ্য প্রসেস অফ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, এইবারে আরেকটা কিন্তু ব্যাপার আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ঠিক আছে, যে এই মাইটোকন্ড্রিয়া অ্যালং উইথ দিস প্রোডাকশন অফ এটিপি ইট অলসো প্রডিউসেস হিট। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, যে দেখো এনি কাইন্ড অফ রেসপিরেশন প্রসেস বা যেখানে অক্সিজেন ইনভলভ হচ্ছে এবং একটা সাবস্ট্রেট ব্রেকডাউন হচ্ছে, দ্যাট ইজ নাথিং বাট আ কম্বাসন প্রসেস। মোমবাতি জ্বালালে যেমনি হিট তৈরি হয়, আলো অক্সিজেনের প্রেজেন্সে মোমবাতি জ্বলবে এবং হিট তৈরি হবে, এই সেলুলার রেসপিরেশন প্রসেসটা কিন্তু এক্স্যাক্টলি সেম। যার জন্য বলে না, খুব ঠান্ডা জায়গায় গিয়ে বেশি খাওয়া দাওয়া করো, বেশি খাওয়া দাওয়া করলে শরীর গরম হয়, বা গরমকালে যদি তুমি অতিরিক্ত বিরিয়ানি চিকেন চাপ ইত্যাদি খেয়ে নাও, তাহলে কি হবে, গরমকালে অতিরিক্ত বিরিয়ানি চিকেন চাপ খাওয়ার জন্য শরীরে কিন্তু হিট তৈরি হবে, তুমি ঘামতে শুরু করবে। ঠিক আছে, তার কারণটা কি না, যেই তোমার রেসপিরেশনটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বিএমআর এর কনসেপ্টে আমি আসছি না, সেই কিন্তু একটা হিট জেনারেট হচ্ছে। এটা কোথায় হচ্ছে না, এটা হচ্ছে কিন্তু তোমার ইয়েতে মাইটোকন্ড্রিয়া। কারণ রেসপিরেশন প্রসেসটা, দ্যাট ইজ কনজাম্পশন অফ অক্সিজেন, ইজ টেকিং প্লেস উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া। আর কি হচ্ছে না, মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি আয়রন কন্টেনিং পিগমেন্ট হিম ফেরিটিন ইত্যাদিকে অ্যাকিউমুলেট করে, ক্যালসিয়াম ফসফেট আয়ন্স ইত্যাদিকে অ্যাকিউমুলেট করছে। ঠিক আছে, বেসিক্যালি তোমার যেটা হচ্ছে গিয়ে বোনসের মধ্যে যে অস্টিওব্লাস্ট অস্টিওক্লাস্ট ধরনের সেল থাকে, অস্টিওব্লাস্টের মধ্যে বা ইয়ক প্রোটিনস এর মধ্যে। ঠিক আছে, সো দিস ইজ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল in the accumulation process, okay, of iron containing pigments as well as ions like calcium phosphate etc. ঠিক আছে, and very importantly যে এই মাইটোকন্ড্রিয়ায় কিন্তু প্রপার একটা ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন মেনটেন করতে সাহায্য করছে সেলুলার কম্পার্টমেন্টস এর মধ্যে। সো ক্যালসিয়াম ডিস্ট্রিবিউশন মেটাবলিজম রেগুলেশন, ক্যালসিয়ামের যে রেগুলেশন প্রসেস, সেখানে কিন্তু মারাত্মক একটা রোল প্লে করে মাইটোকন্ড্রিয়া। এবং এই মাইটোকন্ড্রিয়া কিন্তু
ক্যালসিয়ামের যে বিভিন্ন কম্পার্টমেন্টে, সেলুলার কম্পার্টমেন্টসের যে প্রপার কনসেন্ট্রেশন মেনটেন করতে হয়, ঠিক আছে, সেইটা করতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি কিছু ব্লাডের পার্ট এবং কিছু হরমোনস, মানে কিছু ব্লাডের কনস্টিটিউয়েন্টস বা কম্পোনেন্টস এবং হরমোনস, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ইত্যাদি সিনথেসিসে সাহায্য করে। লিভারের যে মাইটোকন্ড্রিয়া, সে অ্যামোনিয়াকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। আমরা জানি যে লিভারের মধ্যে অর্নিথিন চক্র হয়। অর্নিথিন চক্রের সাহায্যে কি হয়, যে না, আমাদের যে অ্যামোনিয়া আছে, উইচ ইজ ভেরি টক্সিক ফর আওয়ার বডি, দ্যাট ইজ বিং কনভার্টেড ইনটু ইউরিয়া। তো এই যে অর্নিথিন চক্রটা হচ্ছে লিভারের মধ্যে, এইটাই কিন্তু মাইটোকন্ড্রিয়ার একটা বিশাল ভূমিকা আছে, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ, এই জিনিসটা একটু বোঝার আছে। সেটা হচ্ছে যে সেল, যখন আমরা তো জানি কোষ চক্রের মধ্যে দিয়ে সেল চলছে, সেলস আর গোয়িং থ্রু সেল সাইকেল। তো এমন একটা স্টেজ কিন্তু আসতে পারে যে স্টেজে কোষ চক্রে এত কিছু গড়বড় হয়ে গেছে যে সেলটা ভাবছে অপত্য কোষ সৃষ্টি করার থেকে মরে যাওয়া অনেক ভালো, কারণ আমি যে অপত্য কোষ সৃষ্টি করব, সেই অপত্য কোষের মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেবে। সো আলটিমেটলি ইট উইল লিড টু আ ক্যান্সার। তার থেকে বেটার যে আই ডাই। অনেক সময় সেলের ওপর অনেক স্ট্রেস পড়লে, কিংবা সেলের ডিএনএটা এতটাই বাজেভাবে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ব্রেক হয়ে গেছে, মিউটেটেড হয়ে গেছে, কিংবা প্রপারলি রেপ্লিকেটেড হয়নি, এই অবস্থায় সেল যদি প্রসিড করে সেল সাইকেলে, তাহলে দেখা যায় গিয়ে হচ্ছে যে সে আলটিমেটলি কিন্তু ক্যান্সারাস সেল তৈরি করছে। এমন সময় সেলের মধ্যে একটা পাথওয়ে শুরু হয়, যেটা সেলকে বলে যে তুমি মরে যাও। হ্যাঁ, বাই আ প্রোগ্রামড সেল ডেথ, মানে অ্যাপোপ্টোসিস, আর প্রোগ্রামড সেল ডেথ মানে নির্দিষ্ট কিছু সিগন্যালের মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে তুমি মরে যাও। তাহলে তুমি মরে গেলে তোমার মধ্যে যে প্রবলেমস গুলো, তোমার ডিএনএ তে যে প্রবলেমস গুলো, মিউটেশনস গুলো আছে, ওগুলো তোমার সাথে সাথে শেষ হয়ে যাবে, নেক্সট জেনারেশনে যেতে পারবে না। ওকে, তাহলে এই যে অ্যাপোপ্টোটিক পাথওয়ে বা প্রোগ্রাম সেল ডেথের পাথওয়ে, এটাকেও মিডিয়েট করে থাকে কিন্তু মাইটোকন্ড্রিয়া। কিভাবে না ডিটেলসে তোমরা পরে পড়বে, যখন ইমিউনোলজিতে পড়বে, ওইটা পড়ানোর তো এখন সময় নেই। বাট হ্যাভিং সেড দ্যাট, যেটা লাস্ট পয়েন্ট সেটাও বলছি, যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পোটেনশিয়াল, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পোটেনশিয়াল যখন ডিরেগুলেটেড হয়ে যায়, দ্যাট ইজ আ সিগন্যাল that the cell is undergoing apoptosis or programmed cell death. তাহলে আমাদের যে ইন্টিগ্রিটি অফ দ্য সেল, অর রাদার দ্য ইন্টিগ্রিটি অফ দ্য জিনোম উইদিন দ্য ডিফারেন্ট সেলস অফ আওয়ার বডি, এটার মেনটেনেন্সেও কিন্তু মাইটোকন্ড্রিয়া একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে। ওকে, সো দিস ইজ দ্য টোটাল রোল অফ মাইটোকন্ড্রিয়া, which is very 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 important within our body. সো উই এন্ড হিয়ার। এবার কারুর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করো। এনি কোয়েশ্চেন? স্যার শেষে যেটা বলেন আরেকবার বলবেন, ওই টপিকটা একবার লাস্টে যে বললেন, অ্যাপোপ্টোসিস। ওকে, অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। মানে সেলের মধ্যে যদি দেখো, আমাদের প্রত্যেক সেলের একটা জিনোম আছে, ডিএনএ আছে। এবার ডিএনএটা যদি হাইলি মিউটেটেড হয়ে যায় বা ভেঙে যায়, বা এমন কিছু হয় রেপ্লিকেশনে কোনো এরার চলে আসে, যাতে ওটা যদি অপত্য কোষ সৃষ্টি করে ওই সেলটা কোষ বিভাজনের মাধ্যমে, তাহলে অপত্য কোষটি ক্যান্সারাস হতে পারে। সেক্ষেত্রে সেল কি বলে, যে না, এরকম যদি অবস্থা দাঁড়ায় যে আমার ডিএনএ তে যা গড়বড় হয়েছে আর রিপেয়ার করার ক্ষমতা নেই আমার, এবং অপত্য কোষ আমি যদি সৃষ্টি করি, তাহলে সেই অপত্য কোষটা ক্যান্সারাস হয়ে যাবে, সেক্ষেত্রে আমার মরে যাওয়াই ভালো। আমি যদি মরে যাই, তাহলে আমার ডিএনএ তে যা গড়বড় হয়েছে সেটাও আমার সাথে সাথে শেষ হয়ে যাবে। এই রকম যখন সেলের চিন্তা ভাবনা তৈরি হয়, মানে একটা আত্মহত্যা চিন্তা ভাবনা, তখন একটা পাথওয়ে হয়, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এবার এতে অনেক প্রোটিনস আছে, ব্যাক, BCL2, প্রো অ্যাপোপ্টোটিক, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, ঠিক আছে, সাইটোক্রোম সি,
অনেক কিছু আছে, সেই সবে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে মাইটোকন্ড্রিয়া এই পাথওয়েটাকে মিডিয়েট করে, এবং মাইটোকন্ড্রিয়া কিছু এমন সিগন্যালস দেয় যে সিগন্যালের সাহায্যে কিন্তু সেল এবার মরে যাওয়ার পাথওয়ের দিকেই প্রসিড করে। সো দিস প্রোগ্রাম সেল ডেথ ইজ মিডিয়েটেড বাই মাইটোকন্ড্রিয়া। আর এই যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের অ্যাক্রস একটা পোটেনশিয়াল থাকে, যার জন্য বলা হচ্ছে না যে ইনার মেমব্রেনটা কমপ্লিটলি ইম্পারমিয়েবল। এই মেমব্রেন পোটেনশিয়ালটা যখন নষ্ট হয়ে যায়, দ্যাট ইজ আ সিগনেচার বা দ্যাট ইজ আ সিগন্যাল যে নাও দ্য সেল উইল আন্ডারগো প্রোগ্রাম সেল ডেথ অর অ্যাপোপ্টোসিস। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আর কারুর কোনো প্রশ্ন? ওকে, তাহলে কারুর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা ভালো করে পড়াশুনো করো। আর আমি শনিবার দিন একটা কোয়েশ্চেন দেবো 10টার সময়, 11টার মধ্যে লিখে সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবে। ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করাটাই ভালো, গ্রুপে না দেয়াই ভালো, কারণ গ্রুপে দিলে তো সমস্যা, খুঁজে পাওয়া যাবে না, এটাও দেখে লিখবে ইত্যাদি, এইসবের দরকার নেই। আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করে দেবে প্রত্যেকে। ওকে, এছাড়া কোনো প্রশ্ন এক্সাম নিয়ে?